বা পাউলির বর্জন নীতি, এটাকে বলা হচ্ছে যে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। কি বললাম? পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল যদি দেখো, এখানে সর্বপ্রথম এই জিনিসটাই মনে রাখবা যে এইটা মনে রাখবা, এইটা সর্বপ্রথম দিছিল 1925 সালে বিজ্ঞানী পাউলি। এর প্রকৃত নাম ছিল বিজ্ঞানী পাউলি। এ হচ্ছে সুইস আমেরিকান তত্ত্বীয় পদার্থবিজ্ঞানী। সুইস আমেরিকান তত্ত্বীয় পদার্থবিজ্ঞানী। তো এই যে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালটা তুমি দিছো, এইটা বিজ্ঞানী দিছে এবং এই নীতিটা হচ্ছে যে একই পরমাণুতে যে কোনো দুইটি ইলেকট্রনের ক্ষেত্রে, ভালো করে বুঝবা, একই পরমাণুতে যে কোনো দুইটি ইলেকট্রনের ক্ষেত্রে চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হইতে পারে না। একটি পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হইতে পারে না। পারে না। ভালো করে বোঝার চেষ্টা করবা, ভালো করে বোঝার চেষ্টা করবা। এখন দেখো, সাপোজ মনে করো হিলিয়ামের ক্ষেত্রে, ঠান্ডা মাথায় বুঝো, হিলিয়ামের ক্ষেত্রে হিলিয়াম কত 2, তাহলে কত হবে 1s2। যদি আমি এখানে বক্স করি, মানে আমি হুন্ডের নীতিতেই চলে গেলাম, এখানে দুইটা ইলেকট্রন আছে, এইটাকে ধরলাম আমি ইলেকট্রন 1, এইটাকে ধরবো আমি ইলেকট্রন 2। ঠান্ডা মাথায় বুঝবেন। তোমরা যদি ক্লাস না করো তাহলে আমি কিন্তু ক্লাস নিব না, সত্যি কথা। উপভাইকে আমি বলে দিব, অন্য টিচার ঠিক করুক, আমি এরকম গর্দভ মার্কা স্টুডেন্টের ক্লাস নিব না। তোমরা জানো যে 9টায় ক্লাস হয়, 9টা 9:30-র মধ্যে ক্লাস হয়। আজকে আমি একটু বললাম না, বাসায় আসছি, আমার টাইমটা ম্যানেজমেন্ট একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা যাই হোক, আমি এখন আর কিছু বলবো না। দেখো, ইলেকট্রন 1 এর জন্য এটা কি এন এর মান, এস এর জন্য এল এর মান অলওয়েজ 0, এস এর জন্য এল এর মান 0, সেটা ইলেকট্রন 1 এর জন্য 0, ইলেকট্রন 2 এর জন্য 0, কারণ পুরোটাই হচ্ছে 1s এ আছে। তাহলে এটা 1s2। এখন দেখো এই জায়গাটাতে এটা হচ্ছে আমার এন এর মান, তাহলে ইলেকট্রন 1 এর জন্য এখানে যদি এন, এল, এম এবং এস, ঠান্ডা মাথায় বুঝবা, এগুলো না বুঝলে আর পারবা না পরে। এখন দেখো এই জায়গাটাতে তুমি এল এর মান, এটাও এস এর জন্য, এটাও এস এর জন্য, তার মানে আমার এন এর মান হচ্ছে এখানে 1, ইলেকট্রন 1 এর জন্য 1, ইলেকট্রন 2 এর জন্য হচ্ছে 1, ইলেকট্রন 1 এর জন্য 1, ইলেকট্রন 2 এর জন্য 1। এখন দেখো ইলেকট্রন 1, ইলেকট্রন 2 দুইটাই 1। এল এর জন্য, এই এস এর জন্য এল হচ্ছে 0 সব সময়, এস এর জন্য এল ইলেকট্রন 1 এর জন্য 0, ইলেকট্রন 2 এর জন্য কত 0। যখন এস এর মান 0, এল এর মান 0 হয়, তুমি জানো এম এর মানও 0 হবে। এখানে আমি কি বলছি, দুইটা ইলেকট্রনের, এখানে আমি দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান, চারটা
কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হতে পারবে না। তার মানে অলরেডি তিনটা সমান হতে পারবে, বাট একটা হবে না। এই দেখো, ইলেকট্রন 1 এর জন্য ইলেকট্রন আপার স্পিনে গেছে, এই জন্য এটা প্লাস হাফ, ইলেকট্রন লোয়ার স্পিনে মাইনাস হাফ। মানে আমরা এটা ধরে নেই, কারণ প্লাস হাফ নেগেটিভ ডিরেকশন, এই যে মাইনাস হাফটা যে হয়, এটা মনে রাখবা, নেগেটিভ ডিরেকশন ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ যখন ইলেকট্রনটা ঘুরবে, ইলেকট্রনের ঘূর্ণায়নের দিকটা হবে তখন মাইনাস, ইলেকট্রনের ঘূর্ণায়নের দিকটা হবে মাইনাস, তার মানে নেগেটিভ ডিরেকশন ক্লকওয়াইজ। নেগেটিভ ডিরেকশন ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ যখন ইলেকট্রনটা ঘুরবে, ইলেকট্রনটা এই পাশেও ঘুরতে পারে, আবার অ্যান্টি ক্লকওয়াইজও ঘুরতে পারে, মানে ক্লকওয়াইজও ঘুরতে পারে আবার অ্যান্টি ক্লকওয়াইজও ঘুরতে পারে। যখন ক্লকওয়াইজ ঘুরবে তখন প্লাস হাফ, নেগেটিভ ডিরেকশন ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ যখন ঘুরবে তখন মাইনাস হাফ, সরি, আর যখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে তখন সেটা হবে প্লাস হাফ। কিরে তুয়া, তুই কার জন্মদিন পালন করতেছিস তোরা? আমাদেরকে দাওয়াত দিলি না। প্লাস হাফ একটা মাইনাস। এবার বুঝছিস? দেখ, চারটা কোয়ান্টাম সংখ্যা, দেখ এই জায়গায় তিনটা কোয়ান্টাম সংখ্যার মান আমার সেম, এই জায়গায় আমার তিনটা কোয়ান্টাম সংখ্যার মান সেম, তিনটা কোয়ান্টাম সংখ্যা হচ্ছে সেম, বাট এই যে চতুর্থ কোয়ান্টাম সংখ্যাটা দেখ দুইটা আলাদা, চতুর্থ কোয়ান্টাম সংখ্যাটা দেখ দুইটা আলাদা। কি বুঝতে পারছো? চতুর্থ কোয়ান্টাম সংখ্যাটা আলাদা। চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মানটা আলাদা, বুঝতে পারছো? ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, যদি তোমাকে এখানে কোশ্চিন বলে যে ভাইয়া কোশ্চিন দেখান, কোশ্চিন যদি এই জায়গাটাতে তোমাকে বলে যে এই জায়গায় আমার কোশ্চিন করলো, কোশ্চিন কি পাশে গেছে? কি দুইজন কেন রে তোরা রে, মানে তোদেরকে পড়াইতে যায় আমার এত বিরক্ত লাগতেছে এখন ইদানিং, বিশ্বাস কর। কোশ্চিন করলো যে সাপোজ একটু দাঁড়া। আচ্ছা, এই আলভি আহমেদ আর রেনু বারানু, যা ওদেরকে ডাকে নিয়ে আয়। লাথিকা ভিতরে এখন নাইলে। যদি এখানে আমি তোকে একটা কোশ্চিন করি যে কপার এর মনে কর যে 25 ও 28তম ইলেকট্রন এর জন্য পাউলির বর্জন নীতি দেখো। পাউলির বর্জন নীতি সমর্থন করে কিনা দেখো।
দেখো এটা দেখো কিভাবে করবো, দেখো কিভাবে করতে পারো এই জায়গাটা। কপারের 25 এবং 28তম ইলেকট্রন সাপোজ মনে করো, আমি কপার লেখো, কপার কত 29, তাহলে কত 1s2। ভাইয়া ওরা মনে হয় ক্লাস করবে না, তাহলে লাথিমার বাইরে করে দিই গ্রুপ থেকে, বলি যে 300 টাকা ফি দাও। তাহলে আমার বলা উচিত না 300 টাকা জরিমানা দিয়ে তারপর ক্লাস করতে আসবা? এখন দেখো একটু ঠান্ডা মাথায় দেখবা, আমি এই দুইটা ইলেকট্রন আঁকবো, এটা 4s এর জন্য, থ্রি এর জন্য। দেখো ঠান্ডা মাথায় বুঝো এবং দেখো জিনিসগুলো। তাহলে ইলেকট্রন আগে প্রবেশ করে 4s এ, ইলেকট্রন পরে প্রবেশ করে এই জায়গায়, তার মানে ইলেকট্রনটা আমার এই জায়গায় আগে প্রবেশ করবে। ভালো করে বুঝো, 2 4 10 12 12 6 18 18, আর এই জায়গায় আমার হইল হচ্ছে 19। ভালো করে বুঝবো, এই জায়গায় ইলেকট্রনটা আবার 19। এখন দেখো 20 21 22 23 24, 25 26 27 28, দেন 29 হচ্ছে এই জায়গায়। তার মানে আমি কি বুঝাইতে চাইছি, এটা আমার dxy dyz dzx dx স্কয়ার মাইনাস y স্কয়ার dz স্কয়ার। আর এই জায়গাটাতে দেখ আমি এখানে 19 ধরছি, এইটা হচ্ছে আমার 20, এইটা হচ্ছে আমার 21 22 23 24। এখন দেখ 24 25 26 27 28 29। তাহলে একটু যদি বোঝার চেষ্টা করো, এখানে আমি বলছি 25 এবং 28তম ইলেকট্রনটা, ভালো করে বুঝো 25 এবং 28তম ইলেকট্রন, এটা কিন্তু পুরাটাই 3d এর জন্য, 3d এর জন্য। ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে এটা পুরোটাই 3d এর জন্য। এখন এইটা সবগুলো 3d এর ইলেকট্রন, তাহলে 25 নাম্বার ইলেকট্রনটা আছে dxy এ, আর 28 নাম্বার ইলেকট্রনটা আছে dx স্কয়ার মাইনাস y স্কয়ার। আমি তোমাদেরকে এইটা মনে রাখতে কিভাবে বলছিলাম একটু বোঝার চেষ্টা করো। dxy এর যখন m এর মান মনে রাখবা তখন একটা সংখ্যা রেখা মনে রাখবা, সংখ্যা রেখাটা মনে রাখবা, m এর মানটা মনে রাখবা, dxy dyz dzx স্কয়ার মাইনাস y স্কয়ার dz স্কয়ার। সংখ্যা রেখাটা কিভাবে মনে রাখবা একটু দেখো, এইটা ধরবা হচ্ছে -2 -1 দেন হচ্ছে 1 দেন হচ্ছে 2 দেন হচ্ছে 0, এটা মনে রাখবা, দ্যাটস ইট, শেষ, আর কিচ্ছু মনে রাখতে হবে না। ক্লিয়ার? তাহলে এটা মনে রাখো, তার মানে এখানে যখন আমি এই যে 25তম ইলেকট্রনটা ধরবো, যে 25তম ইলেকট্রন 25তম ইলেকট্রনটার জন্য n l m s। এখন দেখো
এন এর মান এখানে কত? এন এর মান হচ্ছে 3, এখানেও 3, ইলেকট্রন 28 এর জন্যও 3। দেখো এল এর মান, ডি এর জন্য এল এর মান 2, ইলেকট্রন 25 এর জন্য 2, 28 এর জন্য 2, কারণ কি ডি অরবিটালের জন্য, সরি ডি উপশক্তি স্তরের জন্য এল এর মানটা 2। আর এই যে ডি এক্স ওয়াই ত্রিমাত্রিক দিক বিন্যাস, যেটা অরবিটালের মানটা এম এর মান, তাহলে এম এর মানটাতে ঝামেলা আসবে। ডি এক্স ওয়াই এর জন্য এম এর মান হচ্ছে -2, আর ডি 28 যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের জন্য হচ্ছে 2 2। এখন দেখো এইটা লোয়ার স্পিনে গেছে, মানে হাফ মাইনাস হাফ, লোয়ার স্পিন গুলো আমরা সাধারণত মাইনাস হাফ ধরি, এটাও মাইনাস হাফ, তাহলে দুইটাই মাইনাস হাফ, দুইটাই মাইনাস হাফ। দেখো তিনটা সমান হতে পারে, এটা সমান এটাও সমান, বাট এইটা দেখা যায় ভিন্ন হয়ে গেছে, এইটা দেখা যায় ভিন্ন হয়ে গেছে। ক্লিয়ার কথাবার্তা? এটা দেখা যায় ভিন্ন হয়ে গেছে। এবার বুঝতে পারছো জিনিসটা? বুঝতে পারিছো? চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো কি হইতে পারবে না? সমান হতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক আছে, ক্লিয়ার সবার? এরপরে চলে আসো যে পলির বর্জন নীতিকে ভাইয়া পলির বর্জন নীতি বলা হয় কেন? এখানে যদি আমি বলি যে এখানে এটাকে পাউলির বর্জন নীতি বলা হয় কেন? তাহলে পাউলির বর্জন নীতি বলা হয়, এটার কারণ হচ্ছে, মেইন যে কারণটা সেটা লিখো যে এ নীতি অনুসারে প্রতিটি উপশক্তি স্তরে, এ নীতি অনুসারে প্রতিটি শক্তি স্তরে 2n স্কয়ার এর বেশি বেশি ইলেকট্রন থাকতে পারবে না। টু এন স্কোয়ারের বেশি ইলেকট্রন থাকতে পারবে না। ক্লিয়ার? এবং এই নীতির উপরে, ওই যে 2n স্কোয়ারের এই নীতিটার উপরে এই পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল অথবা বর্জন নীতি প্রতিষ্ঠিত। পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল অথবা বর্জন নীতি প্রতিষ্ঠিত। এখন এখান থেকে ভাই অনেক প্রকারের এমসিকিউ আসে যে নিচের কোন কোয়ান্টাম সংখ্যা সেটটি অনুমোদিত না। এটা প্রচুর আসে, নিচের কোন কোয়ান্টাম সংখ্যা সেটটি অনুমোদিত না, এই জিনিসগুলো বারবার আসে। আমি আবারও বলতেছি, এই জিনিসগুলো বারবার আসে, নিচের কোন কোয়ান্টাম সংখ্যা সেটটি অনুমোদিত না। ঠিক আছে? এটুকু ক্লিয়ার হয়েছে? দাঁড়াও একটা এমসিকিউ করাই, অনেকদিন এমসিকিউ করাই না। আচ্ছা, এগুলোর এমসিকিউ এর ভিডিও পেয়ে যাবা, হ্যাঁ ভিডিও দিয়ে দিব। এখানে একটা কোশ্চেন যদি আমি তোমাকে বলি, নিচের কোন কোয়ান্টাম সংখ্যা সেটটি সঠিক? আমার ক্যাপ্টেন কোথায়? অনেক কিন্তু অনেকজন ইয়ে করছে। আচ্ছা,
ক্যাপ্টেন বই পায় নাই, ক্যাপ্টেন গাধা, ক্যাপ্টেনের কাজ দেখবো না আমি? ওমা, ক্যাপ্টেনের নাম বরাদ্দ করা হয়েছে, হয়তো কাজই আজকে আসে নাই, তার মানে ওর বই আজকে মনে কর যে ওর বই 2 ধাপ পিছাই গেল। হয় যে রেগুলার কাজ করবে আমি তাকে দরকার। বলো দেখি এটা কথা, এটা কি হবে? কোন কোয়ান্টাম সংখ্যা সেটটি সঠিক? যদি এরকম তোমাকে ম্যাথ দেয়, প্রশ্ন দেয়, তখন কিভাবে করবো আমি তোমাকে বলি। এন এর মান 3, এল এর মান তাহলে 0 1 2, এটা সম্ভব। বাট এল এর মান যখন 1, তখন কি এম এর মান -2 হওয়া সম্ভব? এল এর মান যখন 1, তখন এম এর মান কি -2 হওয়া সম্ভব? পি অরবিটালে কি কখনো -2 হয়? এটা হবে না। এন এর মান যখন 1, এল এর মান 0 হইতে হবে, এল এর মান কোনোভাবেই 1 হবে না, এল এর মান 0 হইতে হবে। গেল। এন এর মান যখন 2, তাহলে দুইটা মান হবে 0 1, এল এর মান তাহলে 1 আছে, ঠিক আছে। 1 হইলে এম এর মান 0 হওয়া সম্ভব, এস এর মান হাফ হওয়া সম্ভব, এটা ঠিক। এখন ভাইয়া 4 নাম্বারটা দেখতে হবে না? দেখতে হবে না, এমনি বুঝতে পারবে যে এটা পারবা না, কারণ এল এর মান যখন 1, এম এর মান +2 হবে না, +2 হবে না। এটা বুঝতে পারছো? দেখো, এন এর মান +2 হবে না, বুঝতে পারলে বলো আমাকে। এটা বুঝতে পারছো? বুঝতে পারলে বলো, তাড়াতাড়ি বলতে হবে। বুঝতে পারলে বলতে হবে, তাড়াতাড়ি বলো। দেখো, এই নীতি অনুযায়ী, এটা বুঝতে পারছো জিনিসটা? দেখো, আচ্ছা, এই নীতি অনুযায়ী তোমরা দেখো, পেজ নাম্বার চলে আসো, পেজ নাম্বার চলে আসো, নিজে করো 2.6। আচ্ছা, আগের নিজে করো গুলা কি করোনা হয়ে গেছিল? আগের নিজে করো গুলা করোনা হয়ে গেছিল না? আগের নিজে করো সবকিছুই করোনা হয়েছিল মনে হয়। ব্যাসার্ধ নির্ণয় করো 2.5, এটা পারবা। 2.5 আমি করাই দিছিলাম, 2.4, 2.4, 2.5 নিজে করো। আচ্ছা, আরো কিছু কিছু জিনিস আছে আজকে করাবো আমি অবশ্য। আচ্ছা, আইসোটোপের ভর নির্ণয় করাইছিলাম না? আইসোটোপের ভর নির্ণয় করাইছিলাম? আইসোটোপের ভর নির্ণয় করাইছিলাম? করাই নাই বোধহয়। চলে আসো, আইসোটোপের ভর নির্ণয় করাইছিলাম না? এই সোহা, তুই তো জানিস, দেখ তো আইসোটোপের ভর নির্ণয় করাইছিলাম কিনা। এখন দেখ, যদি তোকে এরকম একটা কোশ্চিন দেয়, যে একটা কোশ্চিন দিল যে একটা এম খোলসে বা এম শেলে 7টা ইলেকট্রন আছে, উহার কেন্দ্রে 18টা নিউট্রন আছে, তাহলে ভর সংখ্যা কত? যদি একটা কোশ্চিন দিল, এখানে মনে করছে কোশ্চিন দিল, এম শেলে 7টা ইলেকট্রন ও এর 18টা নিউট্রন থাকলে ভর কত? পারবি? যদি আমি এরকম একটা কোশ্চিন দেই, পারবি? একটা কোশ্চিন দিলে পারবি না? একটা কোশ্চিন দিলে পারবি? দেখা যাক। আর তোরা রিভিউ দিস না রে, আমার এটা খুব দুঃখ। এই দীপ্তি, আলভি, তোরা একটু রিভিউ দিলে কি হয়? দেখ, এম শেলে, কে এল এম, তার 3 নাম্বার শেলে, তার 3 নাম্বার শেলে আমার টোটাল আছে 7টা ইলেকট্রন। 7টা ইলেকট্রন, ঠিক আছে। 3 নাম্বার শেলে আমার টোটাল আছে কয়টা? 7টা ইলেকট্রন। তাহলে আমার টোটাল ইলেকট্রন কয়টা?
কে মানে 2n স্কয়ার, কে মানে 1 তার মানে দুইটা ইলেকট্রন, কে এল তার মানে 2n স্কয়ার, সর্বোচ্চ ইলেকট্রন আছে হচ্ছে 8টা, তার মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, ঠিক আছে। আর এখানে আছে হচ্ছে 3 নাম্বার শেলে 7টা ইলেকট্রন বলেই দিছে, তাহলে কত আসে? 17টা ইলেকট্রন আছে, 17টা ইলেকট্রন আছে। তাহলে যদি 17টা ইলেকট্রন থাকে তাহলে 17টা প্রোটনও থাকবে। 17টা ইলেকট্রন থাকলে কি 17টা প্রোটন থাকবে, তাহলে ভর কত? ভর ইকুয়াল টু হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন, তাহলে কত আসবে? 17 প্লাস 17 প্লাস 18, তাহলে কত আসবে? 35। তাহলে বুঝতে পারতেছিস এইরকম যদি টাইপের ম্যাথ দেয় কিভাবে দিলে। এম শেলে 7টা ইলেকট্রন আছে, এখানে দেখো এম শেলে 7টা ইলেকট্রন আছে ও 18টি নিউট্রন আছে, ঠিক আছে। এম শেলে 7টা ইলেকট্রন আছে ও 18টা নিউট্রন আছে, তাহলে নিউট্রন ইকুয়াল টু প্রোটন প্লাস নিউট্রন, তাহলে 17 প্লাস 18 ইকুয়াল টু 35। বুঝতে পারছো জিনিসটা কিভাবে হয়, কিভাবে এগুলা বের করতে হয় বোঝা যাচ্ছে? আচ্ছা ওইটা পরের কথা বাদ দে। আচ্ছা, আইসোটোপের ভর নির্ণয় পড়াইছিলাম, আইসোটোপের ভর নির্ণয় পড়াইছিলাম। আচ্ছা তাহলে আমরা এখন নতুন টপিকসে চলে যাব। ভর নির্ণয় পড়াইছিলাম কিনা দেখো, দেখো পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর, তোমরা এগুলো জানো, আমি খুব শর্টকাট করাবো। এই তোরা বললি না কেন যে আইসোটোপের ভর নির্ণয় করাইছিলাম কিনা? ফার্স্টের দিকের ক্লাসে মনে হয় করাই দিছিলাম আইসোটোপের ভর নির্ণয়, আমার মনে পড়ে করাই দিছিলাম। যাই হোক, পারমাণবিক সংখ্যা দ্যাট মিনস অ্যাটমিক নাম্বার, সেটা হচ্ছে জেড দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম, বলেন। কিসের ক্লাস?
আচ্ছা সরি, একটু দেরি হয়ে গেল রে, একটা ফোন আসছিল আর্জেন্ট। আচ্ছা দেখো, পারমাণবিক সংখ্যা হচ্ছে জেড, এই পারমাণবিক সংখ্যাটাই হচ্ছে আমার প্রোটন সংখ্যা, যেটা আমি বলছিলাম। এই পারমাণবিক সংখ্যাটাই হচ্ছে আমার প্রোটন সংখ্যা। এই প্রোটন সংখ্যাটা মৌলের পরিচিতি নির্ধারক। এইটাকে আরো বলা হয় হচ্ছে মৌলের পরিচিতি নির্ধারক, কারণ প্রোটন সংখ্যা চেঞ্জ হবে না। মৌলের পরিচিতি নির্ধারক, পরিচিতি নির্ধারক। তাহলে কারণ কি, প্রোটন সংখ্যা কখনো চেঞ্জ হয় না। প্রোটন সংখ্যাটা কি সংখ্যা? প্রোটন সংখ্যা হচ্ছে ইলেকট্রন এর সমান সংখ্যক, ইলেকট্রনের সমান সংখ্যক। এবং এটা আয়নের জন্য প্রযোজ্য না, আয়নের জন্য প্রযোজ্য না। আয়নের জন্য প্রযোজ্য না। ক্লিয়ার? এটা হচ্ছে আমার আয়নের জন্য প্রযোজ্য না। ক্লিয়ার কিনা দেখেন। ক্লিয়ার? এই ক্লিয়ার হয়েছে? এটা এটা আয়নের জন্য প্রযোজ্য না। এখন দেখো, যদি আমি বলি তোমাকে সোডিয়াম প্লাস, তাহলে সোডিয়াম প্লাসের প্রোটন সংখ্যা হচ্ছে আমার 11টাই, কিন্তু এখানে ইলেকট্রন সংখ্যা আবার আমার 10টা। তাহলে দেখো, ইলেকট্রন চেঞ্জ হইতে পারে কিন্তু প্রোটন কখনো চেঞ্জ হইতে পারে না। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় মৌলের পরিচিতি নির্ধারক। এগুলো মনে করাইছিলাম নাকি? এগুলো মনে করাইছিলাম। দেখো, ভর সংখ্যায় আমি চলে আসি। ভর সংখ্যাকে তুমি এ দ্বারা প্রকাশ করবা। তাহলে এ ইকুয়াল টু হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা। এ মানে ভর সংখ্যা, ভর ইকুয়াল টু প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। ঠিক আছে, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, প্রোটন প্লাস নিউট্রন, প্রোটন প্লাস নিউট্রন। ঠিক আছে, প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা, প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা। ক্লিয়ার এইটুকু? ক্লিয়ার হয়েছে এইটুকু? আচ্ছা ঠিক আছে। এখন একটা কম্পাউন্ড বা লিখছো, মনে করো এক্স একটা পরমাণু, এই জায়গায় থাকবে ভর সংখ্যা, এই জায়গায় থাকবে ভর। এগুলো পড়াইছিলাম আমি, আমার মনে পড়ে যতদূর সম্ভব আমি পড়াইছিলাম। এই জায়গায় থাকবে হচ্ছে জেড পারমাণবিক সংখ্যা, এই জায়গায় থাকবে আয়ন প্লাস মাইনাস এম, এখানে আয়ন সংখ্যা থাকবে, এই জায়গায় হচ্ছে পরমাণু সংখ্যা, এন হচ্ছে পরমাণু সংখ্যা, পরমাণু সংখ্যা। ঠিক আছে, এন হচ্ছে পরমাণু সংখ্যা। তো চলে আসো যে পারমাণবিক পরমাণুর ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়, এটা ইম্পর্টেন্ট। আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়, পরমাণুর ভর অথবা আপেক্ষিক পরমাণুর ভর নির্ণয়। পরমাণুর ভর অথবা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়, পরমাণুর ভর অথবা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় লেখো। সাকিব, ওয়ালাইকুম আসসালাম। ওই যে শোন, তোর যে ইয়ের পেমেন্ট আছে ওইটা ফোন দিস, তোকে দিয়ে দিবে। হ্যাঁ, ওই যে অনুশীলনী সলভের যে পেমেন্টটা আছে ওটা একটু একটু ফোন দিস, এখনই ফোন দিলে এখনই দিয়ে দিবে। অবশ্যই ফোন দিস, কয়টা ক্লাস হয়েছে দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, তুই নগদে চাইলেও নিতে পারবি ওদের কাছ থেকে, বলে দিলে দিয়ে দিবে আর কি, বুঝলি না? আর ফিজিক্স কাজ কি শেষ? ফিজিক্স ফিজিক্স আচ্ছা একটু ধরবা, হ্যাঁ একটু ওয়েট করবা। দেখো, আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়, এইটা ভর নির্ণয় করা হয় যে
আপেক্ষিক পারমাণবিক যে ভর, পরমাণু এতই ছোট যে শক্তিশালী মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না এদেরকে, এবং দেখা যায় যে একটা নিক্তিতে ওজন করাও যায় না, তাই সেজন্য প্রকৃতপক্ষে পরমাণুর ভরটাকে তারা স্থির করেছে, ঠিক আছে। তো এখন দেখা যায় যে এই যে পরমাণুর যে ভর, এই যে আপেক্ষিক পারমাণবিক ভর প্রকাশের জন্য 3টা স্ট্যান্ডার্ড স্কেল ব্যবহার করা হয়। এই আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের জন্য তুমি 3টা স্কেল ব্যবহার করতে পারবা। একটা হচ্ছে হাইড্রোজেন স্কেল, একটা হচ্ছে অক্সিজেন স্কেল, আর একটা হচ্ছে কার্বন স্কেল। তো এই কার্বন স্কেলটাকে বলা হচ্ছে আইইউপিএসি স্কেল। কার্বন স্কেলকে বলা হয় আইইউপিএসি স্কেল। আইইউপিএসি স্কেল, আইইউপিএসি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। আবারও বলি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তো দেখা যায় যে এইটা আইইউপিএসি স্কেল হচ্ছে এই কার্বন স্কেলটা, এবং এইটা তোমার আইইউপিএসি দ্বারা গৃহীত হয় হচ্ছে 1961 সালে। 1961 সালে এটা আইইউপিএসি দ্বারা স্কেলটা গৃহীত হয়। তাহলে এখন চলে আসি যে এই কার্বন স্কেল অনুপাতে কিভাবে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা হয়। তাহলে দেখো এখানে যদি আমরা লিখি মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর ইজ ইকুয়াল, মৌলের একটি পরমাণুর ভর, মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 এর একটি পরমাণুর ভর ইন্টু হচ্ছে 1/12। এটা কিন্তু কার্বন স্কেল অনুপাতে। সেম ভাবে তুমি যদি এই জায়গাটাতে অক্সিজেন স্কেল অনুপাতে করো, সেম ভাবে এখানে তোমাকে ওই একই করতে হবে। উপরে থাকবে হচ্ছে সেম থাকবে মৌলের একটি পরমাণুর ভর, এটাই থাকবে এখানে। দ্বিতীয়ত থাকবে অক্সিজেন 16 এর একটি পরমাণুর ভর, এটা অক্সিজেন স্কেল অনুপাতে। আবার যদি তুমি এটা হাইড্রোজেন স্কেল অনুপাতে করো, এটা সেমই থাকবে উপরেরটা, আর নিচে কি থাকবে হাইড্রোজেন এর একটি পরমাণুর ভর ইন্টু 1/1। শেষ। বুঝতে পারছো? এই যে কার্বন 12 এর 1/12 অংশ, এই যে কার্বন 12 1/12 অংশ, ঠান্ডা মাথায় বুঝবা এই জায়গাটা, ঠান্ডা মাথায় বুঝতে হবে। কার্বন 12 এর 1/12 অংশ, এটাকে বলা হচ্ছে 1 AMU। 1 AMU, এমইউ মানে কি পড়াইছিলাম না? অ্যাটমিক মাস ইউনিট। এটা হচ্ছে পরমাণু পরিমাপের ক্ষুদ্রতম একক, এটাই হচ্ছে ক্ষুদ্রতম একক। এটার অপর নাম হচ্ছে 1 ডাল্টন। 1 ডাল্টন, ঠিক আছে, 1 ডাল্টন। এবং এইটার যে মানটা, এটার মান হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম, 1 AMU অথবা 1 ডাল্টন, ঠিক আছে। ক্লিয়ার এইটুকু সবাই? এইটুকু ক্লিয়ার হয়েছে? এইটুকু ক্লিয়ার হয়েছে? এইটুকু ক্লিয়ার হয়েছে? এরপরে চলে আসে গ্রাম পরমাণু। দেখো গ্রাম পরমাণু, কোন মৌলিক পদার্থের পারমাণবিক ভরকে, কোন মৌলিক পদার্থের পারমাণবিক ভরকে
মৌলিক পদার্থের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায়, গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায়। সেটাই হচ্ছে গ্রাম পরমাণু। তাহলে যদি বলি যে কার্বনের পারমাণবিক ভর 12, যদি আমি বলি কার্বনের পারমাণবিক ভর 12, সুতরাং 12 গ্রাম কার্বন হচ্ছে 1 গ্রাম পরমাণু কার্বন। তাহলে 12 গ্রাম কার্বন হলো কি বলো দেখি, 1 গ্রাম পরমাণু কার্বন। তাহলে গ্রাম পরমাণু কি? মৌলিক পদার্থের পারমাণবিক ভরকে তুমি যখন গ্রামে প্রকাশ করবা সেটাই হচ্ছে ওই অণুর 1 গ্রাম পরমাণু কার্বন। ঠিক আছে, যদি বলে 12 গ্রাম কার্বন ইকুয়াল টু কত গ্রাম পরমাণু কার্বন, গ্রাম পরমাণু কার্বন, গ্রাম পরমাণু কার্বন। ঠিক আছে, গ্রাম পরমাণু কার্বন, এটা হচ্ছে 12 গ্রাম কার্বন ইকুয়াল টু 1 গ্রাম পরমাণু কার্বন। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তো আমরা যখন যে ভরটা নির্ণয় করি, যেমন দেখো আবার চলে আসি, এই গ্রাম পরমাণু ক্লিয়ার? মনে করো আমরা একটা পরমাণু, মানে পানির ভর হচ্ছে 18 AMU। 18 AMU যদি এটাতে গ্রামে নিয়ে যাই তাহলে কত আসবে? যখন এইটাকে আমি মোলে প্রকাশ করব, এইটাকে যখন আমি গ্রাম করব, 18 গ্রাম পানির পারমাণবিক আণবিক ভর হচ্ছে 18 গ্রাম। তোমার হচ্ছে গ্রামে প্রকাশ, আণবিক ভরকে যখন তুমি আণবিক বা পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করবা তখন সেটা মোল হয়ে যাচ্ছে। কিন্তু যখন তুমি ডিরেক্টলি এখান থেকে গ্রামে প্রকাশ করবা যে 18 পারমাণবিক ভর হচ্ছে 18 গ্রাম, তাহলে এইখান থেকে যখন তুমি গ্রামে প্রকাশ করবা যে পানির একটি অণুর ভর কত, এটা হচ্ছে পানির অণুর ভর। যদি পানির একটি অণুর ভর চাই, কখনো দেখো একটি অণুর ভর নির্ণয় করতে যাবা, ভালো করে বুঝবা, এইটা মনে রাখো, একটি অণুর ভর নির্ণয় যে কোনো কিছুর, আমি সূত্রই লিখে দিই, নির্ণয় ইকুয়াল টু ওই অণুর ভর ইন্টু ভর ইন্টু এএমইউ। ভালো করে বোঝার চেষ্টা করবা, একটি অণুর ভর নির্ণয় করতে এক্সাম্পল যদি আমি দেই, তাহলে এক্সাম্পল আমি দিতে পারি পানির একটি অণুর ভর। তাহলে পানির একটি অণুর ভর কত? একটি অণুর ভর কত করো? পানির একটি অণুর ভর, ওই অণুর ভর, ওই অণুর ভর, ওই অণু কি? পানির অণুর ভর, পানির অণুর আণবিক ভর লিখো, আণবিক ভর। তাহলে ওই অণুর আণবিক ভর কত? 18 ইন্টু এমইউ কত? 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম। তার মানে এই জায়গায় আমার আসবে হচ্ছে 2.98 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 গ্রাম, 2.98 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 26 কেজি। একটি অণুর ভর এবং এইটা চাই, ঠিক আছে? অণুর ভর, যদি একটি অণুর ভর নির্ণয় করতে বলে তাহলে আপনারা এইভাবে করবেন, একটি অণুর ভর নির্ণয় করলে আপনারা এইভাবে করবেন। ক্লিয়ার? একটি অণুর ভর নির্ণয় করলে আপনারা এইভাবে করবেন। এরপরে চলে আসুন, ক্লিয়ার হয়েছে? দেখেন, এরপরে লেখেন যে আইসোটোপের আপেক্ষিক পরিমাণ ও পারমাণবিক ভর নির্ণয়। প্রাচুর্যতা থেকে পারমাণবিক ভর নির্ণয়। তোরা তো ক্লাস করতেছিস, এইভাবে কি পড়ায় সব টপিক? অনেকে অনেক জায়গায় পড়িস, অনেকে অনেক ফেমাস স্যারের কাছে পড়িস, ফেমাস,
মাস এই অনলাইন হয়ে তো কলেজের টিচার একদম ধরা গেছে রে। প্রাচুর্যতা থেকে যখন তুমি পারমাণবিক ভর নির্ণয় করবা এবং এর ইউনিট হবে, ভালো করে বুঝবা, এর ইউনিট হবে হচ্ছে AMU। ইউনিট কিন্তু AMU এ আসবে, এটা পুরাটার ভরটা আসবে, এটা একটা পরমাণুর ভর হবে না, পুরা অক্সিজেনের ভরটা, পুরা কার্বনের ভরটা, পুরা দেখা যায় যে কার্বন ডাই অক্সাইডের ভরটা এই টাইপের আসবে। ঠিক আছে, যাই হোক আমরা চলে আসি আইসোটোপের প্রাচুর্যতা থেকে। আমরা প্রাচুর্যতা দেখব A B C দিয়ে আমরা নির্ণয় করবো হচ্ছে প্রাচুর্যতা। আর এই প্রাচুর্যতার যে ভর এটা M1 ধরবো, B এর প্রাচুর্যতা ভর M2 ধরবো, C এর প্রাচুর্যতা ভর আমি M3 ধরবো। ঠিক আছে, এখন দেখো প্রাচুর্যতা থেকে তুমি যখন ভর নির্ণয় করবা তাহলে একটি পরমাণুর ভর বা যেটাই করো না কেন পারমাণবিক ভর নির্ণয় করবা যখন, তাহলে AM1 প্লাস BM2 প্লাস CM3 ডিভাইডেড বাই 100, এই ইউনিট হবে AMU। এটা গ্রামে আনবা না, এটার ইউনিট কি হবে AMU। ভাই এটাতে কিভাবে কি হবে কোশ্চিন চলে আসি। মনে করো ক্লোরিনের দুইটা, অক্সিজেনের, আচ্ছা ক্লোরিনের বাদ দাও, অক্সিজেনের 3টা আইসোটোপ আছে, 16, 17, 18 এবং এদের প্রাচুর্যতা দেখো 99.76%, 0.037%, আর একটা হচ্ছে 0.204%, 2%। অক্সিজেনের পারমাণবিক ভর কত পারবা না? পারবা না, দেখো দেখি পারবা না, এটা পারবা না, দেখো তো, করো করো তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করো, এটা তাড়াতাড়ি করো, ওই যে ওই সূত্র দিয়ে করো, এখানে প্রাচুর্যতা দেয়া আছে, প্রাচুর্যতা দিয়ে করে ফেলো। প্রাচুর্যতা দিয়ে করে ফেলো, তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করো, এই গাধার দলগুলো তাড়াতাড়ি করো, করে আমাকে অ্যান্সার জানাও। দেখি আর কতগুলো আছে, মেলা আছে রে, দ্রাব্যতা পড়াই দিই তো মেলার ক্লাস লাগবে। আয়ন শনাক্তকরণ আছে, আহা কবে পড়াবো এগুলার, এত কিছু পড়ানো যায়। অ্যান্সার কত? আল্লাহ, এরা এত পরিমাণ ইরেসপন্সিবল। এই তো গুড, 15.99, গুড, এই তো গুড ইভা, ভেরি গুড, 15.99। তাহলে বুঝতে পারছো কিভাবে করতে হবে, এখানে ম্যাথ গুলা কিন্তু ইজিলি চলে আসবে যে 15.99।
এই টাইপের ম্যাথগুলা ইজিলি তুমি এখানে ইজিলি হচ্ছে সর্ট আউট করে ফেলতে পারবা, যে ম্যাথগুলা কিভাবে করতে হচ্ছে, ঠিক আছে, ইজিলি সর্ট আউট করতে পারবা। পারবা না এখন যে কোনো ম্যাথ এই টাইপের যে কোনো ম্যাথ দিলেই কিন্তু তুমি এই জায়গাটা পারবা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা পার্থক্য পড়ে নেবেন, অরবিট অরবিটালের পার্থক্য পড়বেন, আমি তো বুঝাই দিছি, অরবিট অরবিটালের পার্থক্যটা বুঝাই দিছি, অরবিট অরবিটালের পার্থক্যটা পড়বেন, ঠিক আছে না, অরবিট অরবিটালের পার্থক্যগুলো পড়ে নেবেন। এরপরে চলে আসেন, আচ্ছা, তো আপনারা মনে হয় এর আগে আমি পড়াইছিলাম যে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের মধ্যে সম্পর্ক, আমি মনে হয় পড়াইছিলাম যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের মধ্যে সম্পর্ক। তো আপনারা জানেন যে প্রোটন ইজ ইকুয়াল টু ইলেকট্রন, এটা হচ্ছে আয়ন বাদে, আবার আপনারা জানেন প্রোটন প্লাস নিউট্রন ইকুয়াল টু হচ্ছে ভর, ইকুয়াল টু এ, ঠিক আছে, আপনারা এটা পারবেন, প্রোটন প্লাস নিউট্রন ইকুয়াল টু ভর। এই যে নিউট্রনটা আছে, এই নিউট্রনটা ভৌত এবং রাসায়নিক ধর্মাবলীর উপর নিউট্রনের প্রভাব নেই। পরমাণুর ভৌত এবং রাসায়নিক ধর্মাবলীর, পরমাণুর ভৌত এবং রাসায়নিক ধর্মাবলীর উপর, রাসায়নিক ধর্মাবলীর উপর প্রভাব নেই। তাইলে এই নিউট্রন মানে নিউট্রাল, নিউট্রন মানে কি, নিউট্রাল জিনিস, নিউট্রন মানে নিউট্রাল জিনিস, ঠিক আছে, নিউট্রন মানে নিউট্রাল জিনিস। চলে আসেন এরপরে তেজস্ক্রিয় আইসোটোপ বা তেজস্ক্রিয় বিক্রিয়া, তেজস্ক্রিয় বিক্রিয়া, তেজস্ক্রিয় আইসোটোপ। টপিকসের নাম দেন মৌলের তেজস্ক্রিয়তা, মৌলের তেজস্ক্রিয়তা। তো তেজস্ক্রিয় মৌলের যেটা পড়বেন যে 86 এর উপরে, 86 এর উপরে গেলেই এই মৌলগুলা তেজস্ক্রিয় মৌল হয়। আবারও বলি, 86 এর উপরে, মতান্তরে 83ও আছে, অনেক জায়গায় 83 বলে, বাট 86 এর উপরে গেলেও কিন্তু এটা তেজস্ক্রিয় হয় না, ঠিক আছে, তেজস্ক্রিয় হয়ে যায় আর কি, সরি। ক্লিয়ার? তাহলে কি বললাম, 86 এর উপরে যখন যাবেন তখনই সাধারণত যে মৌলগুলা থাকে সেগুলাকে আমরা তেজস্ক্রিয় মৌল বলা হয়, ঠিক আছে, তেজস্ক্রিয় মৌল বা তেজস্ক্রিয় মৌলের আইসোটোপ বলা হয়। তেজস্ক্রিয় মৌল বুঝতে পারছেন জিনিসটা কি, তেজস্ক্রিয় মৌল জিনিসটা বুঝতে পারছেন কত থেকে কি হয়। এখন চলে আসি তেজস্ক্রিয় মৌল কি জিনিস, তেজস্ক্রিয় আইসোটোপ কি জিনিস। আবারও বলি, তেজস্ক্রিয় মৌল কি জিনিস, তেজস্ক্রিয় আইসোটোপ কি জিনিস, এই জিনিসটা আমার জানা খুবই জরুরি, দরকার। তো এখন দেখেন যে এই তেজস্ক্রিয় মৌলের আইসোটোপ যেগুলা আনস্টেবল, এদের আইসোটোপ গুলা এরা হচ্ছে আনস্টেবল, এরা হচ্ছে আনস্টেবল, এরা কিন্তু স্টেবল না। এদের আইসোটোপ গুলা তেজস্ক্রিয় পরমাণু প্লাস এই যে যারা আছে এদের পরমাণু, এদের পরমাণু প্লাস এদের আইসোটোপ আনস্টেবল, এদের আইসোটোপ আনস্টেবল, ঠিক আছে, আইসোটোপ গুলা আনস্টেবল। এখন চলে আসি যে এই যে তেজস্ক্রিয় পরমাণু, এই তেজস্ক্রিয় পরমাণুর ধর্মটা কি জিনিস বা তেজস্ক্রিয় পরমাণুটা কি জিনিস। কোন মৌলের পরমাণু বা আইসোটোপ দ্বারা স্বতঃস্ফূর্তভাবে কোনো রশ্মি বিকিরণের যে ধর্ম সেটাকে বলা হয় তেজস্ক্রিয়তা ধর্ম। প্রথমেই চলে আসি তেজস্ক্রিয় ধর্ম, তেজস্ক্রিয় ধর্মটা কি বা তেজস্ক্রিয় ধর্মটা কি, ঠান্ডা মাথায় বুঝবেন, এটা পড়াইতেই অনেক সময় লাগবে। তো
তাহলে দেখেন তেজস্ক্রিয় ধর্মটা হচ্ছে যে আমি আপনাকে সেটাই বলতেছি যে লেখেন যে কোন পরমাণু কোন মৌলের পরমাণু বা আইসোটোপ দ্বারা কোন মৌলের পরমাণু বা আইসোটোপ দ্বারা কোন পরমাণু বা আইসোটোপ দ্বারা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন রশ্মির বিকিরণ স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন রশ্মির যে বিকিরণ বিভিন্ন রশ্মির বিকিরণের ধর্মকে বলা হয় হচ্ছে তোমার তেজস্ক্রিয়তা। বিভিন্ন রশ্মির বিকিরণের ধর্মকে কি বলা হয়? তেজস্ক্রিয় বিকিরণ। একটু দাঁড়াও, আমি আসতেছি। হ্যাঁ, এখন চলে আসো। তাহলে তেজস্ক্রিয় ধর্মটা বোঝা গেছে। তাহলে তেজস্ক্রিয় ধর্ম হচ্ছে এটা। এরপরে চলে আসি, তেজস্ক্রিয় ধর্ম বুঝতে পারছো, খুবই ভালো। এরপরে যেটা তোমাকে বুঝতে হবে সেটা হচ্ছে যে তেজস্ক্রিয়তা কাকে বলে। চলে আসি তেজস্ক্রিয়তা। দেখো তেজস্ক্রিয়তা কাকে বলে। দেখো তেজস্ক্রিয়তা কাকে বলে। তেজস্ক্রিয়তা তাহলে কাকে বলে বলো দেখি। তেজস্ক্রিয়তা হচ্ছে যে দেখা যায়, একটু ঠান্ডা মাথায় বুঝবা এই যে জিনিসগুলা, যে যে সকল পদার্থ থেকে বা তেজস্ক্রিয় আইসোটোপ বলে, তেজস্ক্রিয় ধর্মযুক্ত মৌলকে বলা হয় তেজস্ক্রিয় মৌল। আচ্ছা, তেজস্ক্রিয়তা না বলে তেজস্ক্রিয় মৌল বলো।
তেজস্ক্রিয় ধর্মযুক্ত মৌলকে তেজস্ক্রিয় মৌল বলে। আচ্ছা, তেজস্ক্রিয় মৌল বলে, খুবই ভালো কথা। আর এই যে ধর্মযুক্ত, এই যে তেজস্ক্রিয় মৌলের যে ধর্মটা, এটাকেই বলা হচ্ছে তেজস্ক্রিয়তা। ঠিক আছে, ওই তেজস্ক্রিয়তাটাই হচ্ছে এইভাবে প্রমাণ করা যায় যে সকল পদার্থ থেকে এই সব আলফা বিটা গামা রশ্মি বের হয় তাদেরকে তেজস্ক্রিয় পদার্থ, এবং তেজস্ক্রিয় ধর্মের এই রশ্মি বিকিরণের বৈশিষ্ট্যকে বলা হয় তেজস্ক্রিয়তা। তাহলে তেজস্ক্রিয়তা কি বলা হয়? তেজস্ক্রিয়, ভালো করে বুঝবা, তেজস্ক্রিয় পদার্থ এবং তেজস্ক্রিয় পদার্থ থেকে রশ্মি নির্ণয়ের যে ধর্ম, রশ্মি নির্গমনের বৈশিষ্ট্য। এখান থেকে যে রশ্মিটা নির্গত হয়, এই রশ্মিটা 3 ধরনের রশ্মি নির্গত হয়। একটা হচ্ছে আলফা রশ্মি, একটা হচ্ছে বিটা রশ্মি, আর একটা হচ্ছে গামা রশ্মি। ঠিক আছে, এখন বলতে পারো ভাইয়া তেজস্ক্রিয় মৌলগুলো চিনবো কিভাবে, বা কোনটা তেজস্ক্রিয় আইসোটোপ সেটাও চিনবো কিভাবে? তেজস্ক্রিয় আইসোটোপ চিনবো কিভাবে, ভালো মতো বুঝবেন। তাহলে যে সকল মৌলের পরমাণু নিউক্লিয়াসে, লেখেন, যে সকল মৌলের পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যা 1.5 গুণেরও বেশি, নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যার 1.5 গুণেরও বেশি, তাদের নিউক্লিয়াস আনস্টেবল হয়। ভালো করে বুঝুন, তাদের নিউক্লিয়াস আনস্টেবল হয়। এই একটা রিভিউ দিয়ে আসবি আর ভর্তি হইতে বলবি। আজকে কে বলবে? ইয়ে বলে আসিস, ওই দীপ্তি বলে আসিস। আনস্টেবল হয়, ঠিক আছে, তাদের নিউক্লিয়াসটা কি হয়? আনস্টেবল হয়। ঠিক আছে, তো সাধারণত 86, এই কবি স্যারের বইয়ে 86 না, 82 এর উপরে দেয়া আছে, এটা 82 এর উপরে লিখে নাও। মানে 82 এর উপরে লিখে নাও। আমি বললাম না 83 বা 82 এর উপরে এটা হয়। তো দেখো এখানে আনস্টেবল, তাহলে এটা হচ্ছে আমার তেজস্ক্রিয় নিউক্লিয়াস চিনার উপায়, তেজস্ক্রিয় নিউক্লিয়াস চিনার উপায়, মৌল চেনার উপায়। এখন এই প্রকৃতিতে যেটা পাওয়া যায়, তেজস্ক্রিয় মৌল 2 প্রকারের হয় প্রকৃতিতে। তেজস্ক্রিয়তা যদি আমি প্রকার ভেদে চলে আসি, এটা 2টা প্রকারভেদ পাওয়া, একটা প্রাকৃতিক আর একটা কৃত্রিম। একটা প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম। আচ্ছা, প্রাকৃতিক যেটা হয় যে ইউরেনিয়াম পর্যন্ত, ভালো করে বুঝবা, ইউরেনিয়াম পর্যন্ত মৌলগুলা প্রকৃতিতে পাওয়া যায়,
এদের প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল বলা হয়। নেপচুনিয়াম থেকে, ভালো করে বুঝবা, নেপচুনিয়াম এনপি, নেপচুনিয়াম থেকে অর্গানেসান পর্যন্ত এই মৌলগুলা কৃত্রিম, মৌলগুলাকে কৃত্রিম। আচ্ছা, এছাড়াও কিছু কিছু পারমাণবিক সংখ্যা কম, লিখো পারমাণবিক সংখ্যা কম কিন্তু তেজস্ক্রিয়। এই টাইপের যে মৌলগুলো আছে সেগুলা দেখো কি কি, কার্বন 14, কোবাল্ট 60, আরেকটা হচ্ছে আয়োডিন 131, এগুলা তেজস্ক্রিয়। এখন চলে আসি তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত রশ্মি। তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত রশ্মি, মৌল থেকে নির্গত রশ্মি, তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত রশ্মি তিনটা, একটা হচ্ছে আলফা রশ্মি, আরেকটা হচ্ছে বিটা রশ্মি, একটা হচ্ছে গামা রশ্মি। তো আলফা রশ্মি হচ্ছে হিলিয়াম 2+, ভালো মতো বুঝবা, হিলিয়াম 2+, 4 2, এটা হচ্ছে আলফা রশ্মি। এর ভেদন যোগ্যতা সব থেকে কম, ভেদন যোগ্যতা কম। বিটা রশ্মি হচ্ছে একটা ইলেকট্রন, বিটা রশ্মি একটা ইলেকট্রন, এর ভেদন যোগ্যতা মাঝামাঝি, এর ভর শূন্য, এর ভেদন যোগ্যতা হচ্ছে আলফার থেকে বেশি। গামা রশ্মি হচ্ছে টোটালি হচ্ছে একটা এক্স রে। গামা রশ্মি হলো রঞ্জন রশ্মির মতো এক ধরনের তড়িৎ চুম্বকীয় রশ্মি, এক্স রে এর মতো একটা তড়িৎ চুম্বকীয় রশ্মি। এটা পড়ার দরকার নাই, জাস্ট এটা মনে রাখো, তড়িৎ চুম্বকীয় রশ্মি, এটা একটা তড়িৎ চুম্বকীয় রশ্মি। রশ্মি চার্জ বা ভর নেই, চার্জ বা ভর নেই, ভর নেই, কিন্তু এখানে এর ভেদন যোগ্যতা বেশি। এখন এই ভেদন যোগ্যতা অনুসারে যদি আমি সাজাই, ভেদন যোগ্যতা অনুসারে যদি সাজাই আমি, প্রথমে থাকে কি, ভেদন যোগ্যতা অনুসারে যদি আমি সাজাই, প্রথমে থাকে হচ্ছে গামা, দেন বিটা, দেন আলফা। এটা হচ্ছে ভেদন যোগ্যতা অনুসারে, ঠিক আছে, এটা হচ্ছে ভেদন যোগ্যতা অনুসারে।